আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এজন্য অনুরোধ, ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে চলেছি, সে ঘটনাটি শোনার পর আপনার মন খুশি হয়ে যাবে এবং আপনি অনেক কিছু শিখতে পারেন। একজন বাদশাহের মেয়ের বিয়ে একটি মুচির সাথে কিভাবে হয়, বাদশাহ কেনই বা তার সুন্দর মেয়েকে একটি গরিব মুচির সাথে বিয়ে দিয়েছিল, পুরো ঘটনাটি জানার জন্য ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। কেননা আজকের ভিডিওটি অনেক অনেক মজাদার একটি ঘটনা না সম্পর্কে। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি মিশর শহরের একটি এলাকার কায়রো অনেক বড় একটি শহর এবং কোনো এক জামানাতে সেখানে একটি যুবক বসবাস করত। সেই যুবকটির নাম ছিল মারুফ। মারুফের একজন মুচি ছিল। মারুফের বাবা রাত দিন কষ্ট করে টাকা উপার্জন করতেন। মারুফের বাবা মারুফকেও এই কাজটি শেখানোর জন্য অনেক চেষ্টা করিয়েছিলেন, তবে মারুফ একজন কামচোর এবং অকর্ম ছেলে ছিল। বাবার অনেক চেষ্টা করার পরেও মারুফ এই কাজটি শিখতে পারল না। মারুফ তার দিনটি খেলাধুলা পার করে দিত এবং রাতের মধ্যে স্বপ্ন দেখত। যতদিন পর্যন্ত তার বাবা জীবিত ছিল ততদিন পর্যন্ত তার খাওয়া দাওয়ার কোনো চিন্তা ছিল না। সে খাওয়ার জন্য চাল টাল ন্যায় রুটি পেয়ে যেত। তবে বাবার মৃত্যুর পর থেকে সে আর ভালো খাবার খেতে পারতেছিল না। এমনকি মারুফ এবং মারুফের মা অনেক দিন পর্যন্ত না খেয়ে ক্ষুধার্ত অবস্থায়। মারুফের এই দুনিয়াতে আর অন্য কেউ ছিল না, তার মা ব্যতীত। প্রথমত মারুফ বাড়ির জিনিসপত্র বিক্রি করে চালাতে লাগল, তবে বাড়ির সকল জিনিস যেমন শেষ হয়ে গেল এবং বিক্রি করার পর আর কোনো জিনিস বাকি থাকল না। তখন তার মা তাকে বলল, বাবা, তুমি একটি কর্ম করা শুরু করো, না হয় আমরা দুজনেই ক্ষুধায় মারা যাব। মায়ের এমন কথা শুনে অনেক দুঃখ হল যে আমি থাকি, আমার মা ক্ষুধার্ত রয়েছে। মারুফ বাড়ি থেকে এই সিদ্ধান্ত নিয়ে বের হল যে সে যে কাজ পাক না কেন তা সে করবে। আমি আর সকল কিছু সহ্য করতে পারতেছি না। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। দেখুন বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওতে একটি লাইক দিন এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। মারুফ হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে গেল এবং সে জঙ্গলের ভেতর যেতে যেতে রাস্তার মধ্যে হুট করে আবহাওয়া খারাপ হয়ে গেল। চারপাশ থেকে মেঘ কালো হয়ে গেল, আকাশ একেবারেই অন্ধকার হয়ে গেল এবং এরপর বৃষ্টি হওয়া শুরু করল। মারুফ বৃষ্টি থেকে বাঁচার জন্য এদিক ওদিকে দৌড়াতে লাগল এবং গাছের নিচে গিয়ে দাঁড়াল। তবে তারপরেও সে ভিজে গেল। তবে এর কিছুক্ষণ পর যখন বৃষ্টি পড়া বন্ধ হল, তখন মানুষ আবার হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে এসে সামনের দিকে একটি ছোট গ্রাম দেখতে পেল, যেখানের মধ্যে একটি কুঁড়ে ঘর ছিল। সেই সময় আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, বিধায় মারুফ সেই কুঁড়ে ঘরের ভেতর চলে গেল যাতে করে সে বৃষ্টি থেকে আশ্রয় নিতে পারে এবং না ভিজে। সেই কুঁড়ে ঘরটির উপরে অনেকগুলো বাদর ছিল এবং সেই কুঁড়ে ঘরের চালা নিচের দিকে ঢলে পড়ছিল এবং কুঁড়ে ঘরটির দেয়াল এমন হয়ে গিয়েছিল যে কুঁড়ে ঘরটি ধসে পড়ে যাবে। কুঁড়ে ঘরের ভেতর অনেক দুর্গন্ধ বের হয়েছিল। এটা অনেক খারাপ একটি জায়গা। সে এবার চিন্তা করল, আজকের রাত এখানে যে কোনোভাবে কাটিয়ে নেই, কাল সকালে যা হবে দেখা যাবে। তবে এর মধ্যে এসে কুঁড়ে ঘরের ভেতরটি একদম উজ্জ্বলে আলোকিত হয়ে গেল। ভোটের ছাদ ফেটে গেল এবং উপর থেকে একটি চেরাগ নিচে পড়ল এবং সেই চেরাগ থেকে একটি জিন বের হল। সেই জিনটি মারুফকে বলতে লাগল, হে মানব, তুমি এখানে কেন এসেছ? আমি গত 200 বছর ধরে এই কুঁড়ে ঘরের মধ্যে শান্তিতে বসবাস করতেছি।
এই সকল কিছু দেখে মারুফ অনেক ভয় পেয়ে গিয়েছিল। তবে এরপর মারুফ তার সকল দুঃখের ঘটনা সেই জিনকে বলতে লাগল। মারুফের জীবনের দুঃখজনক কাহিনীগুলো শুনে সে জিনের মারুফের উপর অনেক দয়া এবং রহম হল সেই জিনটি। এরপর মারুফকে বলতে লাগল, হে মানব, তোমাকে অন্য একটি দুনিয়াতে নিয়ে যাব যেখানে তোমার কাছে কোন জিনিসের কিছু কমতি থাকবে না, তোমার কাছে অনেক ধন সম্পদ থাকবে এবং তুমি অনেক শান্তিতে বসবাস করতে পারবে। এই কথাটি শোনার পর মারুফ অনেক খুশি হয়ে গেল এবং সে জিনের কথায় আমল করল। মারুফ তারপর জিনের সাথে সেই চেরাগের মধ্যে প্রবেশ করল এবং তারপর সেই জিনটি কিছু একটি মন্ত্র পাঠ করল এবং এরপর তারা দুজনেই আকাশে উড়ে কোথাও যেন যেতে লাগল। এরকম ভাবে নদী, নালা, ফসল, শস্য, গ্রাম, সমুদ্র পার হয়ে যখন সকাল হতে শুরু করল, তখন সেই জিনটি মারুফকে একটি শহরে নিয়ে গেল এবং বলতে লাগল, এই শহরটি অনেক সুন্দর একটি শহর এবং এখানকার মানুষজন অনেক ভালো, যাও নিজের ভাগ্য কাজে লাগাও। এই কথা বলার পর জিন বলতে লাগল, ঠিক আছে, তারপর আমি এবার আমার বাড়ি চলে যাই। এরপর জিনটি সেখান থেকে গায়েব হয়ে গেল। যখন মারুফ শহরের মধ্যে ঘুরতে লাগল, তখন সে দেখল এই শহরটি কায়রো শহরের চেয়েও অনেক ছোট, তবে এখানকার দালান অনেক বড় বড় এবং সুন্দর। প্রতিটি দালানের মধ্যে ফুলের বাগান ছিল আর রাস্তা ছিল অনেক কলে পরিষ্কার এবং দোকানপাট ছিল একদম গোছালো। তবে এরই মধ্যে মারুফকে দেখে মানুষজন ভিড় করতে লাগল। বাচ্চা, বুড়ো, যুবক সকলেই একত্রিত হয়ে গেল এবং মারুফের দিকে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করতে, হে বান্দা, তুমি কে এবং তুমি এখানে কই থেকে এসেছ? উত্তরে মারুফ বলতে লাগল, আমি কায়রো থেকে এসেছি। এই কথা শুনে সকলে হাসতে লাগল। সে মানুষগুলো মারুফকে জিজ্ঞাসা করল, কখন এসেছ মারুফ? উত্তরে বলতে লাগল, আজকে সকালেই এসেছি। একজন ব্যক্তি জিজ্ঞাসা করল, কায়রো থেকে কখন বের হয়েছিলে মারুফ? উত্তরে বলল, গতকাল রাতে বের হয়েছিলাম। এই কথা শোনার পর বুড়োগুলো হেসে পড়ল। আবার একজন ব্যক্তি বলল, আরে আমার মনে হয় এই ব্যক্তিটি পাগল। অন্য আরেকটি ব্যক্তি বলতে লাগল, আমার মনে হয় ব্যক্তিটি মিথ্যা কথা বলতেছে, কেননা কোথায় কায়রো আর কোথায় আমাদের এলাকা? কায়রো থেকে এখানে আসতে সর্বনিম্ন 1 বছর সময় লাগবে। মারুফ চুপচাপ করে এসে মানুষদের কথা শুনে যাচ্ছিল। সকলেই তাকে নিয়ে মশকরা করতেছিল। এরপর একজন ব্যবসায়ী রেশমের কাপড় পরে সামনে এলো এবং বলতে লাগল, মুসাফিরকে বিরক্ত করাটা খারাপ বিষয়, আপনারা এখান থেকে চলে যান এবং নিজের নিজের কাজে লেগে পড়ুন। সেই ব্যবসায়ীকে দেখে অনেক ধনী মনে হচ্ছিল এবং তার সাথে 4টি গোলাম ছিল এবং সেই 4 জন গোলামের হাতে তলোয়ার ছিল। সেই ব্যবসায়ী মারুফকে বলল, আমার সঙ্গে এসো। মারুফ এরপর তার পেছন পেছন যেতে লাগল। একটু দূরে গিয়েই সেই ব্যবসায়ী অনেক সুন্দর এবং বড় একটি বাড়িতে প্রবেশ করল। সেখানে প্রবেশ করে মারুফকে তিনি খাবার খাওয়ালেন এবং এরপর তিনি তার সম্পর্কে জানতে চাইলেন। বিধায় মারুফ তার সম্পর্কে সকল ঘটনা ব্যবসায়ীকে বলতে লাগল। ব্যবসায়ী মারুফকে জিজ্ঞাসা করল, কায়রোর কোনো গলির মধ্যে তোমার বাড়ি? মারুফ বলতে লাগল, আমার বাড়ি অমুক গলিতে রয়েছে। ব্যবসায়ী মারুফকে আবারও জিজ্ঞেস করতে লাগল, তোমার প্রতিবেশী কে ছিল? মারুফ কয়েকটি প্রতিবেশীর নাম বলতে লাগল। আমার আরও একটি প্রতিবেশী হল হামিদ আতরওয়াল। ব্যবসায়ী মারুফকে বলেন, ওনার কি অবস্থা? এখন তিনি কি জীবিত আছেন? জি, তিনি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ওনার বড় ছেলে এখন মহাসিনের দোকানে বসে। তবে আফসোস, ওনার ছোট ছেলে মুসলিম ছোটবেলাতে হারিয়ে গিয়েছে। আমি এবং সেই দুজনে মিলে গলিতে খেলাধুলা করতাম। আল্লাহ পাক ভালো জানেন সে কোথায় গিয়েছে। সে ব্যবসায়ীটি মারুফকে বুকের মধ্যে জড়িয়ে ধরল এবং বলতে লাগল, বন্ধু, তোমার সেই মুসলিম সঙ্গী আমি ছিনতাইকারীরা আমাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল,
তারা আমাকে অনেক দূরে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছিল। এবং এরপর যখন আমি বড় হলাম তখন পালিয়ে এখানে চলে এসেছিলাম পুরাতন বন্ধু একে অপরের সাথে দেখা হওয়ার পর তারা দুজনেই অনেক খুশি হয়ে গেল। মুসলিম অর্থাৎ ধনী ব্যবসায়ী বলতে লাগল, এই শহরটি নাম তান শহর। আল্লাহ পাক আমার উপর অনেক রহমত নাজিল করেছেন বিধায় এখন আমি একজন সফল ব্যবসায়ী। এরপর সেই ব্যবসায়ী অর্থাৎ মারুফের বন্ধু মুসলিম মারুফকে বুঝাতে লাগল, তোমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কাউকে বলিও না, কেননা মানুষজন যখন তোমার মুচি হওয়ার কথা এবং তোমার সাথে ঘটে যাওয়া জিনের সাথে ঘটনা শুনবে তখন তারা হাসাহাসি করতে শুরু করবেই। কথাটি শোনার পর মারুফ বলতে লাগল, ঠিক আছে, আমি এই কাহিনীগুলো কাউকে বলবো না। এরপর মারুফের বন্ধু বলতে লাগল, এখন থেকে বন্ধু হয়ে থাকব, এলাকাতে আমাকে সকলেই অনেক সম্মান করে এবং এখানকার রাজাও আমাকে অনেক সম্মান করে, তবে আমি যেমনটা তোমাকে করতে বলবো তুমি তেমনটাই করবে, এতে করে তুমি ধনী হতে পারবে। মারুফ জিজ্ঞাসা করল, কিভাবে ধনী হব এটা তো বলে দাও। ব্যবসায়ী বলতে লাগল, এখন তুমি আরাম করো, কালকে আমি তোমাকে বলে দিব, সেটি আমল করিও, তাহলে অনেক সুখী থাকবে। আমি যখন এই শহরে এসেছিলাম তারপর আমি ফকির ছিলাম, তবে আমি সবর করে সকল কাজ করেছিলাম, আর আজকে দেখো আমার কাছে বাড়ি রয়েছে চাকর বাকর রয়েছে, ধন সম্পদ রয়েছে। উত্তরে মারুফ বলল, ঠিক আছে। এরপর রাত হল এবং মারুফ অনেক শান্তিতে সেই রাতটি অতিবাহিত করল। এরকমভাবে রাত কেটে গেল এবং সকাল হলে মারুফ নাস্তা করে যখন বসেছিল তখন মুসলিম ব্যবসায়ী একটি রেশমের পোশাক এবং অনেক দামি একটি পাগড়ি নিয়ে আসল। ব্যবসায়ী বলতে লাগল, বন্ধু, এই পোশাকটি পরো এবং এই পাগড়িটি পরো এবং এই থলেটি নিজের কাছে রাখো, এর মধ্যে 1000 স্বর্ণের মুদ্রা রয়েছে। মারুফ এই পোশাকটি পরিধান করলেন এবং সেই থলেটি নিজের কাছে রেখে দিল। এরপর সেই ব্যবসায়ী বলতে লাগল, এবার তোমার জন্য একটি বাহন আসবে এবং সেই বাহন চালাবে একটি চাকর এবং সেই চাকরটি হবে তোমার, তুমি তাকে যা বলবে সে তাই করবে। মনের মধ্যে বসে সেই থলেটি সে গোলামকে দিয়ে দিবে এবং কাপড়ের পোশাকের বাজারে চলে যাবে। সেখানে গিয়ে একটি বড় দোকান দেখতে পাবে যেখানে অনেক ব্যবসায়ী বসে থাকে। সেখানে তুমি আমাকেও একটি বালিশের উপর বসে থাকতে দেখতে পারবে। আমি সেখানে অন্য ব্যবসায়ীদের কানে বলবো, এটি কায়রোর অনেক বড় একটি ব্যবসায়ী এবং তার কাপড়ের মান অনেক ভালো। এরপর আমি তোমার সাথে হাত মিলাব এবং তোমার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব এবং অন্য ব্যবসায়ীরাও তাই করবে। একটি জিনিস ভালো করে মনে রেখো, মরুভূমির সিদ্ধান্ত ব্যবসায়ীরা দ্রুত নিয়ে নেয়, তাদের মালপত্র মরুভূমির রাস্তা দিয়ে এসে থাকে। কিছুদিন পর আমি বাকি ব্যবসায়ীদের বলবো, মারুফ ব্যবসায়ীর জিনিসপত্র রাস্তায় রয়েছে, তুমি তাদেরকে বলবে তোমার কাছে 2000 উট রয়েছে এবং সে সকল উটের মধ্যে কাপড় রয়েছে। তখন আমি তোমাকে জিজ্ঞাসা করব, তোমার মা এর মধ্যে কি রেশমের থান রয়েছে? তারপর তুমি উত্তর দিবে, অনেকগুলো রয়েছে। ব্যবসায়ী আরও বলল, যখন তুমি তাদের মাঝে যাবে তখন তুমি তাদের জিনিসপত্র কেনার চেষ্টা করবে, তবে অনেক দেখে শুনে তাদের সাথে দামাদামি করবে। যেমন ধরো, তারা যদি 10 মুদ্রা চায় তাহলে তুমি 7 মুদ্রা অথবা 8 মুদ্রা দেওয়ার কথা বলবে। মারুফ বলে লাগল, না ভাই, এগুলো তো স্বর্ণের মুদ্রা, এগুলো আমি খরচ করতে চাই না। ব্যবসায়ী বলতে লাগল, তুমি চিন্তা করিও না, আমি এটাও তোমার সাহায্য করব, কিভাবে ক্রয় করতে হয় এবং কিভাবে বিক্রি করতে হয় আমি তোমাকে সকল কিছুতে সাহায্য করব। আর শোনো, যখন 1 মাস পার হয়ে যাবে এবং তারা জিজ্ঞাসা করবে তোমার মালামালগুলো সম্পর্কে, তখন তুমি তাদেরকে বলবে আমার মালামালগুলো লুট করে নেওয়া হয়েছে। বাজারের মধ্যে অনেক ব্যবসায়ীগুলো একসাথে বসেছিল এবং তখন মারুফ রেশমি কাপড় পরিধান করে, মাথায় দামি পাগড়ি পরিধান করে সেখানে উপস্থিত হল। সালাম দেওয়ার পর মারুফ একটি বড় দোকানের মধ্যে প্রবেশ করল। দোকানের মধ্যে মুসলিম ব্যবসায়ী বসেছিল
এবং তার একটি পাশে বালিশ ছিল। তাকে দেখে কে মনে হচ্ছিল সেই এখানকার বাচ্চা। মুসলিম মারুফকে দেখার পর দাঁড়িয়ে গেল, তার কাছে আসল, সালাম করল, তার সাথে হাত মিলিয়ে তাকে ভেতরে নিয়ে গেল। সেখানে আরও কয়েকজন ব্যবসায়ী ছিল, তারাও দাঁড়িয়ে গেল এবং সকলেই মারুফকে সালাম দিল এবং তার সাথে হাত মিলানোর জন্য সামনে এলো। তবে মারুফকে ওর সাথে মুসাফা করল, আবার কারো সাথে করল না। মুসলিম বাকি ব্যবসায়ীদের কানে কিছু একটা বলল, যার উপর সকলে তাকে অনেক বেশি সম্মান করতে লাগল এবং তাকে ইজ্জতের সহিত বসতে দিল। এবং এরপর তাকে জিজ্ঞাসা করল, তোমার মাল পত্র কোথায়? তখন মারুফ উত্তর দিল, দেশের নিচে জমিনের উপর বাহনের মধ্যে করা এই শহরের দিকে আসছে। বাকি ব্যবসায়ীরা বলতে লাগল, আপনার কাছে কয়টি উট রয়েছে? তারপর মারুফ বলতে লাগল, যখন সেগুলো এখানে চলে আসবে তখন গুনে নিও, কেননা রাস্তার মধ্যে অনেক মারা যায়, কে জানে কয়টি উট মারা যাবে। সকলেই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকল। এরপর একজন বৃদ্ধ ব্যবসায়ী বলল, বুদ্ধিমান ব্যক্তি বুদ্ধিমতো কথা বলে থাকে। এরপর একজন ব্যক্তি জিজ্ঞাসা করল, আপনার কাছে কি রেশম কাপড়ের স্থান রয়েছে? উত্তরে মারুফ বলল, রেশমি থান তা তো অনেক রয়েছে। অন্য ব্যবসায়ীরা জিজ্ঞাসা করল, মখমলের কাপড়ও রয়েছে? তাহলে মারুফ বলল, মখমলের কাপড় আবার কেন থাকবে না? তার তো 3টি কারখানা রয়েছে আমার, এবং চতুর্থটি আমি ফেরত গিয়ে বানাব। এবার সকলে বিশ্বাস করতে লাগল। সে বেশ বড় একজন ব্যবসায়ী। মুসলিম এই সকল কিছু দেখে অনেক খুশি ছিল, তবে এক পর্যায়ে সে ভয় পেয়ে গিয়েছিল, কেননা একটি ফকির মারুফের কাছে এসে দাঁড়িয়েছিল। ব্যবসায়ীদের মধ্যে কেউ একটি রূপার মুদ্রা, তো কেউ 2টি রূপার মুদ্রা উপাধি দিল, তো কেউ কোনো কিছুই দিচ্ছিল না। তবে সেই ফকিরটি যখন মারুফের কাছে গেল, তারপর মারুফ তার থুলেটি বের করে এক মুঠো মুদ্রা বের করে ফকিরটিকে দিয়ে দিল, এবং এরপর ফকিরের ভিড় লেগে গেল। মারুফও সেই ফকিরগুলোকে মুষ্টি ভরে ভরে মুদ্রা দান করতে লাগল। দান করতে করতে তার থলি খালি হয়ে গেল, এবং একটি ফকির বাকি থাকলে মারুফ তাকে তার থলিটি দিয়ে দেয়, যার ফলে সে পুরো এলাকার মধ্যে পরিচিত হয়ে গিয়েছিল। ব্যবসায়ী, দোকানদার, ফকির, লোকজন সকলেই বলতে লাগল, মারুফের মতো ব্যবসায়ী এই দুনিয়াতে আর অন্য কেউ নেই ফকিরদের দান করার জন্য। মারুফ যে ব্যবসায়ীর কাছে টাকা ধার চাইত, তারাই তাকে টাকা দিয়ে দিত। মুসলিম যখন এই বিষয়টি দেখল, তখন সে অনেক ভয় পেয়ে গেল। সন্ধ্যায় সে মারুফকে নিজের রুমে নিয়ে গেল এবং বলল, তুমি এসব কি করতেছ? তুমি যে এই টাকাগুলো ধার নিচ্ছ, এগুলো তুমি পরিশোধ করবে কিভাবে? কেন পরিশোধ করতে আবার কিসের সমস্যা? আমার কাছে 2000 এর মতো উট রয়েছে এবং আমার কাছে অনেক মালপত্র রয়েছে, সেগুলো এখানে আসতে আমি সকল ঋণ পরিশোধ করে দিব। মুসলিম এবার বলতে লাগল, কিসের মালপত্র, কিসের উট? কোনো কিছুই আসতেছে না। মারুফ হতভম্ব হয়ে গেল এবং বলতে লাগল, তুমি কি বলতেছ? কেন আসতেছে না? তবে এরই মধ্যে মারুফ সেই এলাকার মানুষদের কাছ থেকে 50,000 স্বর্ণমুদ্রা ধার করে ফকিরদের মধ্যে বিতরণ করে দিয়েছিল। যেমনটা তার বন্ধু মুসলিম বলেছিল, সে তেমনটা করেনি এবং তার কাছে থাকা সকল স্বর্ণমুদ্রা উড়িয়ে দিয়েছিল। মারুফের উত্তর শুনে মুসলিম অনেক রাগান্বিত হয়ে গেল এবং বলে লাগল, তুমি কি মূর্খ নাকি? তুমি যে কাজ করতেছ, তুমি যদি এই কাজটি করতে রাখো, তাহলে আমাকে এলাকার সকলকে বলে হবে তুমি অমুক শহরের একজন মুচি এবং তোমার কাছে কোনো কিছুই নেই। মারুফ বলল, ঠিক আছে, গিয়ে বলে দাও। তবে একটি কথা মনে রেখো, তুমি নিজেই প্রশ্নে যে আমি কায়রোর অনেক বড় একটি ব্যবসায়ী এবং 1000 উট আমার মালপত্র নিয়ে এখানে আসতেছে। তবে তুমি আমাকে বলো, তুমি কি করে জানলে যে আমার সেই উটগুলো মালপত্র নিয়ে আসতেছে না? তুমি কিভাবে আমাকে মিথ্যুক বলে পারলে? এটি শোনার পর মুসলিম অনেক রাগান্বিত হয়ে গেল এবং মাথায় হাত রেখে সে বাইরে চলে আসল। তবে বন্ধুরা, এই শহরের রাজা অনেক রিপন একজন ব্যক্তি ছিল এবং অনেক
লোভী ছিল, সে সবসময় স্বর্ণমুদ্রা একত্রিত করার ধান্দায় থাকত। তার কাছে কোটি কোটি স্বর্ণের মুদ্রা ছিল, তবে তারপরও সে আরও বেশি চাচ্ছিল। সে মৃত্যুকে ভয় করত না, সে শুধু টাকা উপার্জন করতে চাইত, একদম টাকা জমাতে চাইত। এবং এ কারণে সে অনেক মোটা হয়ে গিয়েছিল। রাজা যখন শুনল যে মিশর শহরের একজন ধনী ব্যবসায়ী ব্যক্তি তার এলাকাতে এসেছে এবং সে গরিবদের মাঝে স্বর্ণের মুদ্রা বিতরণ করতেছে এবং তার 2000 উট মালপত্র এবং স্বর্ণ রূপা নিয়ে আসতেছে, তখন তার মুখে লোভে পানি চলে এলো। সে ভাবতে লাগল সে মালগুলো যদি কোনোভাবে তার কাছে চলে আসে, যখন সে অনেক খুশি হয়ে যাবে। রাজা এবার তার গোলামদের ডাকলেন, যাতে করে দুজন গোলাম এসে হাজির হয়ে গেল, যাদের কাছে তলোয়ার ছিল। রাজা তাদেরকে বললেন, মিশর থেকে অনেক ধনী একজন ব্যবসায়ী এখানে এসেছেন, উনাকে আমার কাছে নিয়ে আসো। এরপর সেই গোলাম দুজন ঘোড়ার উপর চড়ে মুসলিমের বাড়ি চলে গেল এবং এরপর তারা মারুফকে ধরে প্রাসাদের মধ্যে নিয়ে আসল। এরপর মারুফকে একটি দারোয়ান ধাক্কা দিয়ে ভেতরে পাঠিয়ে দিল, যেখানে রাজা বসেছিলেন। মারুফ এরপর বলতে লাগল, মিশরে আমার 3টি কাপড়ের কারখানা রয়েছে এবং এখান থেকে ফেরার পর আমি সেখানে 4র্থ কারখানা তৈরি করব। রাজা বলতে লাগলেন, তোমার কাছে কি রেশমের কাপড় রয়েছে? মারুফ বলতে লাগল, জি অনেকগুলো রয়েছে, রূপার থালাও রয়েছে। মারুফ বলল, জি হ্যাঁ অনেকগুলো। এরপর রাজা বললেন, তোমার কাছে কি স্বর্ণের বিছানাও রয়েছে? মারুফ উত্তর দিল, দেখুন জনাব, আমার কাছে স্বর্ণের বিছানা রয়েছে এবং তার চাদর রূপা দিয়ে সেলাই করা। রাজা এই সকল কিছু শুনে পর অনেক বেশি খুশি হয়ে গেলেন এবং তার ধন শপথ কেড়ে নেওয়ার জন্য মনের মধ্যে মতলব করতে লাগলেন। এরপর রাজা মারুফকে সম্মানের সহিত এখান থেকে বিদায় দিলেন। রাজা এরপর তার মন্ত্রীকে ডাক দিলেন এবং বললেন, আমি চাই এই স্বর্ণের ডিম পাড়া মুরগিটি যেন অন্য কারো হাতে না লাগে, আমরা তাকে আমাদের জালে ভাসিয়ে নেব। কেননা এই বিদেশীর কাছে অনেক ধন সম্পদ রয়েছে, তার সম্পদে অনেক কিছু রয়েছে, স্বর্ণ রূপা হীরা অনেক কিছু রয়েছে। আমি চাই আমার মেয়ে ইয়াসমিনের বিয়ে তার সাথে করিয়ে দিব। মন্ত্রী তার মাথায় করে বলতে লাগল, হুজুর, আমরা সেই ব্যক্তিটির সম্পর্কে বেশি কিছুই জানি না, সে কে, এভাবে না জেনে শুনে আপনার মেয়েকে তার সাথে বিয়ে দেওয়াটা ঠিক হবে না। রাজা অনেক রেগে গেলেন এবং বলতে লাগলেন, আমার মেয়ের বিয়ে যেন তার সাথে না হয়। সকল মন্ত্রীকে ডাকা হল এবং একটি বৈঠক বসানো হল। সকলেই রাজাকে সেই একই পরামর্শ দিল যে আপনি আপনার মেয়ের বিয়ে সেই মারুফের নামের ব্যক্তির সাথে করিয়ে দিয়েন না জানি সে কোথায় থাকে এবং কি উদ্দেশ্যে এখানে এসেছে। সকলেই রাজাকে পরামর্শ দিল ওনার মেয়েকে তিনি যেন মারফের সাথে বিয়ে না দেন এবং কোনো বড় রাজার সাথে বিয়ে দেন। সকল মন্ত্রীগুলো নিজের মতো পরামর্শ দিয়ে সেখান থেকে চলে গেল এবং এরপর রাতের বেলা ঘুমানোর সময় রাজা একা একা সে সম্পর্কে চিন্তা করতে লাগল। রাজা ভাবতে লাগল, আমি আমার মেয়ের বিয়ে যদি মারুফের সাথে না দেই, তাহলে আমি তার ধন সম্পদ কিছুই পাব না। বিধায় সকালে উঠে রাজা সিদ্ধান্ত নিলেন তিনি তার মেয়ের বিয়ে মারুফের সাথেই করিয়ে দিবেন। রাজা এবার মারুফকে আবার তার প্রাসাদে ডাকলেন এবং বলতে লাগলেন, হে ব্যবসা, চাই আমি তোমাকে অনেক পছন্দ করেছি এবং আমি আমার মেয়ে ইয়াসমিনের বিয়ে তোমার সাথে করিয়ে দিতে চাই। শুভ কাজে দেরি করতে নাই। যদি তুমি রাজি থাকো তাহলে কালই তুমি পাত্র সেজে প্রাসাদে চলে আসিও। সেই সময় মারুফের মন নাচতে লাগল। সে চাচ্ছিল সে যেন খুলে নাচতে পারে, তবে রাজার ভয়ে সে চুপ করে রইল এবং মাথা নিচু করে বলতে লাগল, আপনি যেমনটি চাইবেন তেমনিটি হবে, আমি আপনাকে না করতে পারব না। দ্বিতীয় দিন ইয়াসমিন পাত্রী সাজল এবং মারুফ পাত্র সাজল এবং তাদের বিয়ে হয়ে গেল। প্রাসাদের মধ্যে অনেক হইচই ছিল, সকলেই অনেক খুশি ছিলেন। শহরের মধ্যে মিঠাই বিতরণ করা হল। গরিব মানুষও রাস্তার মধ্যে নাচানাচি শুরু করে দিলেন এবং সবাই অনেক খুশি হলেন।
তবে মারুফের বন্ধু মুসলিম ব্যবসায় চুপ করেছিল 2-3 দিন ধরে। সে বাড়ির মধ্যেই বসে থাকল, তার বাইরে যাওয়ার ইচ্ছাই হাঁটছিল না। সে শহরের মধ্যে শুধু মুসলিমই জানত যে মারুফ কোনো ব্যবসায়ী নয়, বরং সে একটি মুছি। মারুফের স্ত্রী ইয়াসমিন বেগম রাজকুমারী অনেক নেক এবং অনেক সুন্দরী একটি মেয়ে ছিলেন। তার স্বভাব ছিল অনেক ভালো ও সে চাঁদরের মতো সুন্দর ছিল। রাজকুমারী চাকরদের সাথেও হাসিমুখে কথা বলত। সে কখনো বেয়াদবি করত না। ইয়াসমিনকে দেখে মারুফ তাকে অনেক পছন্দ করল এবং ইয়াসমিন মারুফকে অনেক পছন্দ করল। মারুফ রাজকুমারীকে এমন এমন কাহিনী শোনাত যা শুনে সে হাসতে হাসতে পাগল হয়ে যেত। তারা দুজনেই অনেক খুশি ছিল এবং রাজকুমারী সিতারাও বাজাতে পারত। সে যখন সিতারা বাজাত তখন মারুফ অনেক মুগ্ধ হয়ে যেত। প্রাসাদের চাকর বাকর সকলেই এই দুজনকে দেখে অনেক খুশি ছিল। মানুষ প্রতিদিন তাদেরকে কিছু না কিছু উপহার দিত এবং সে এখনও ফকিরদের কিছু না কিছু দান করত এবং ফকিররাও তার জন্য দোয়া করত। তারা মারুফের অনেক প্রশংসা করত এবং স্বর্ণের মুদ্রা নিয়ে চলে যেত। তবে কিছু মানুষ এই বিয়েতে খুশি ছিল না, আর তারা ছিল সেই শহরের ব্যবসায়ীরা। তারা বলত তাদের ঋণ এখন কে পরিশোধ করবে, কেননা মারুফ তো এখন প্রাসাদের মধ্যে বসবাস করে, এখন সেখানে গিয়ে তো কোনো কিছু বলা যায় না। মুসলিম এই চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল। তবে মারুফের সবচেয়ে বড় শত্রু ছিল সেখানকার মন্ত্রী, কেননা সে আগে থেকেই মন্তব্য করে রেখেছিল যে তার ছেলের সাথে রাজকুমার ইয়াসমিনের বিয়ে দিবে। যখন রাজা মারা যাবে তখন তার ছেলে এ রাজ্যে রাজত্ব করবে। তবে মারুফ সকল কিছু নষ্ট করে দিয়েছিল। এখন তার ছেলে রাজা তো দূরের কথা, মন্ত্রীও হতে পারবে না। রাজা মারুফকে খুশি করার জন্য তার চাকরদের বলে দিয়েছিল, মারুফ যা চাইবে তাকে তা দিয়ে দাও। রাজা প্রতিদিন সকালে এই আশা করত যে মারুফের উটগুলো আজকে হয়তোবা আসবে এবং এরপর তার সকল ধন সম্পদ আমার হয়ে যাবে। কিছু সংখ্যক মুদ্রা খরচ করে আমি তার সকল ধন সম্পদ নিয়ে নেব। তবে তার উটগুলো আসা তো দূরের কথা, খবরও পাওয়া যাচ্ছিল না। এরপর সে তার মন্ত্রীকে ডাকল, কারণ সে জানতে চাচ্ছিল মারুফ তার সম্পদের কতগুলো টাকা খরচ করেছে। এরপর রাজা তার গোলামদের জিজ্ঞাসা করলেন, রাজকুমার মারুফ এ পর্যন্ত কতগুলো মুদ্রা খরচ করেছে? এরপর রাজার গোলাম হিসাব দিতে লাগলেন, হুজুর রাজকুমার মারুফ একদিন 102 মুদ্রা নিয়েছেন এবং পরদিন 200 মুদ্রা নিয়েছেন, তৃতীয় দিন 285 মুদ্রার নিয়েছেন। রাজা বলতেন লাগল, তারপর বলো সে কত মুদ্রা খরচ করেছে চতুর্থ দিনের পর থেকে। বাকি দিনগুলোতে সে 300 মুদ্রা করে খরচ করেছিল। 11তম দিনে রাজকুমার মারুফ দাওয়া দিয়েছিল, যাতে 8000 মুদ্রা খরচ হয়ে গিয়েছিল। এরপর রাজা বলল, ঠিক আছে, এখন তুমি যাও। রাজা এবার মাথার মধ্যে হাত রেখে আফসোস করতে লাগল এবং সে অনেক চিন্তিত হয়ে পড়ল এবং চিন্তার কারণে তার ভুঁড়িও কমে যাচ্ছিল। সে চিন্তা করতেছিল, মারুফের সম্পদগুলো কেন সেগুলো এখনো আসেনি। রাজা এরপর মন্ত্রীকে ডেকে বললেন, রাজকুমারী যদি এইভাবেই মুদ্রা করতে থাকে তাহলে একদিন আমরা ফকির হয়ে যাব। এখন তুমি বলো আমি কি করব, কেননা তার ধন সম্পদগুলো উটের মধ্যে যে ছিল তা এখনো আসেনি। মন্ত্রী রাজাকে বলতে লাগল, হুজুর আমার মনে হয় এখানে কোনো ঘাপলা রয়েছে। আপনি রাজকুমারীকে বলেন তিনি যেন মারুফের কাছ থেকে জানার চেষ্টা করে যে আসলেই উটের মাধ্যমে কাপড় চোপড় ধন সম্পদ আসতেছে নাকি কোনো ষড়যন্ত্র। রাজা এরপরেই ইয়াসমিনকে ডেকে বললেন নিজের দুঃখের কথা এবং তাকে মারুফের সম্পর্কে তথ্য জোগাড় করতে বললেন যে সে আসলে কে, তার কি আসলে এত বেশি ধন সম্পত্তি রয়েছে এবং উটের মধ্যে কি আসলেই মালপত্র ধন সম্পদ আসতেছে। মন্ত্রী বলতে লাগল, রাজকুমারী আপনার বাবার সিন্ধু খালি হয়ে যাচ্ছে, শহরের ব্যবসায়ীরা চিন্তিত হয়ে পড়েছে এবং একজন ব্যবসায়ী যার নাম মুসলিম সে এলাকা ছেড়ে চলে গিয়েছে এবং কোথাও একখানে লুকিয়ে রয়েছে। যদি মারুফের সম্পর্কে আমরা সঠিক তথ্য না জানতে পারি তাহলে আমরা সকলেই বিপদে পড়ে যাব। আপনি যা যা বলেছেন আমি বুঝতে পারছি। আমি 2 দিনের মধ্যে
এই তথ্য বের করার চেষ্টা করতেছি। সেই রাতে রাজকুমারী মারুফকে ভালো খাবার খাওয়ালো এবং তার সামনে সিতারা বাজালো এবং তাকে অনেক বেশি বিনোদন দিল, এবং মারুফ এতে অনেক বেশি খুশি হয়ে গেল। এরপর রাজকুমারী মারুফকে বলতে লাগল, আমাকে বলুন আমি কি আপনাকে সন্তুষ্ট করতে পেরেছি। যদি আমার মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে তা আপনি আমাকে বলতে পারেন। মারুফ বলতে লাগল, তুমি এসব কি কথা বলছ? তওবা তওবা, আমি তো এমনটা কখনো চিন্তাও করতে পারি না রাজকুমারী। এরপর বলতে লাগল, ঠিক আছে, তাহলে আমি কিছু প্রশ্ন করব, সেগুলো সঠিক উত্তর তোমাকে দিতে হবে। মারুফ বলল, ঠিক আছে, আমার মাথা কেটে ফেলা হলেও আমি মিথ্যা কথা বলবো না। রাজকুমারী তার সীতার একপাশে রেখে দিল এবং বলতে লাগল, তাহলে বলো তুমি কোথা থেকে এসেছ এবং তোমার উটের মধ্যে ভ্রমণ করে আসা কাপড় এবং ধন সম্পদ কই? এই বলে রাজকুমারী মুচকি হেসে দিল। এরপর মারুফ রাজকুমারীকে বলতে লাগল, তখন তুমি আমাকে ধ্বংস করতে চাও? ঠিক আছে, আমি যেহেতু ওয়াদা করেছি সেহেতু আমি তোমাকে সত্যটা বলবো যে আমি কি। এবার মারুফ তার সম্পর্কে সকল সত্য কথা বলে দিল, শুরু থেকে শেষ পর্যন্ত সকল ঘটনা এক এক শব্দ সত্য বলতে লাগল, এবং শেষে এটাও বলল যে কোনো উটের মধ্যে কোনো ধনসম্পদ অথবা কাপড় আসতেছে না। এ সকল কিছুই মিথ্যা ছিল। মারুফের কথা শুনে রাজকুমারী হাসতে লাগল এবং বলতে লাগল, বাহ, আমাদের সকলকেই মূর্খ বানিয়েছ। মারুফ বলতে লাগল, হ্যাঁ, তবে আমি এটি আর কতদিন লুকাবো? এটি একদিন না একদিন তো বের হবেই। সেদিন তোমার বাবা আমার গলা কেটে দিবেন। এখন তুমি আমাকে বলে দাও, এই বিপদ থেকে আমি কিভাবে বেঁচে উঠব? রাজকুমারী অনেক বুদ্ধিমতী একটি মেয়ে ছিল। সে চাচ্ছিল না তার নতুন সংসার যেন ভেঙে যায়। রাজকুমারী এরপর বলতে লাগল, আমি তোমাকে 10টি সোনার মুদ্রা দিচ্ছি। তার মধ্য থেকে 5টি সোনার মুদ্রা তুমি দারোয়ানকে দিবে এবং বলবে একটি ঘোড়া নিয়ে আসতে। এরপর তুমি সেই ঘোড়া নিয়ে অনেক দূর চলে যাবে এবং নদীর কিনারায় বসে থাকবে। ততক্ষণে আমি কোনো একটি বুদ্ধি বের করব এবং সবকিছু ঠিক হলে আমি তোমাকে ডেকে নিব। এই রাতের মধ্যেই মারুফ ঘোড়াতে সেই রাতের মধ্যেই মারুফ ঘোড়াতে চলে পালিয়ে যায়। পরের দিন দুপুরে রাজকুমারী একটি দাসীর দ্বারা রাজার কাছে সংবাদ পাঠায় দেখা করার জন্য রাজা দেখা করার জন্য রাজি হয়ে গেল। তবে সে বিশেষ পদে তার মন্ত্রীকেও সাথে নিয়ে আসলো। বাদশাহ, রাজা, মন্ত্রী এবং রাজকুমারী এক জায়গায় বসে পড়ল এবং সকল চাকর বাকরকে সেখান থেকে চলে যেতে বলল। এরপর রাজা রাজকুমারীকে জিজ্ঞাসা করল, কি খবর নিয়ে এসেছ? গতকাল রাতের ঘটনা আমি এখানে আপনাকে বলবো। রাতের বেলায় একটি দাসী উঠে আমাকে সংবাদ দেয়, রাজকুমারের সাথে কেউ একজন বাহিরে দেখা করতে এসেছে, অনেক জরুরি কথা বলার জন্য। এরপর আমার স্বামী সেখান দিয়ে একটি সংবাদ নিয়ে এলেন যে ব্যক্তিটি আমার স্বামীর সাথে দেখা করতে এসেছিল সেটি আমার স্বামীর একটি গোলাম ছিল। সে একটি পত্র নিয়ে এসেছিল এবং সেই পত্রের মধ্যে লেখা ছিল আমার স্বামীর যে উটগুলো আসতেছিল সেগুলোর উপর ডাকাত হামলা করেছিল এবং তারা সবকিছু লুটপাট করে চলে গিয়েছে এবং অনেক মানুষকে আঘাত করেছে। এর মধ্যে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। বিধায় আমার স্বামী আমার কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেলেন এবং বললেন, আমার যেগুলো জিনিসপত্র সেখানে বেঁচে রয়েছে সেগুলো নিয়ে অতি শীঘ্রই ফেরত আসবেন। একটি সৈনিকের কাপড় পরিধান করলেন, তলোয়ার নিলেন, ছোট ছুরি পেটের মধ্যে নিলেন এবং বাইরে চলে গেলেন। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম ওনার জন্য। বাইরে ওনার গোলামগুলো এবং সেনাগুলো ঘোড়ার উপর ওনার জন্য অপেক্ষা করতেছিল। তবে আমার স্বামীর যে পোশাক ছিল তা এতই দামি ছিল যা আমাদের মন্ত্রী সাহেবও পরিধান করেন না। তার জন্য তার সেনা একটি ঘোড়া নিয়ে এসেছিল। তিনি সেই ঘোড়ার উপর বসলেন এবং এত দ্রুত গতিতে চলে গেলেন যা দেখে মনে হচ্ছিল তুফান চলে এসেছে এবং তার সেনা তারাও তার পেছন পেছন চলে গেল। আব্বাজান, আমি ওনাকে বেশি কিছু জিজ্ঞাসা করিনি, কেননা এমন
পরিস্থিতিতে কিছু জিজ্ঞাসা করাটা আমার ঠিক মনে হয়নি। এখন আমি দোয়া করতেছি তিনি যেন সহি সালামতে তার মানুষদের এবং উটগুলোকে নিয়ে ফেরত আসেন। রাজা বলতে লাগলেন, আল্লাহ তাকে ভালো রাখুক। এরপর রাজা বললেন, মা, এখন আমার কি করা উচিত? রাজকুমারী তখন বলতে লাগল, তিনি যখন ফেরত আসবেন তার 2-1 দিন আগে আমাদের সংবাদ পাঠাতে চেয়েছেন রাজা। রাজকুমারীর সকল কথা সত্য মনে ছিলেন এবং মন্ত্রীও চুপচাপ বসেছিল। তবে মন্ত্রী অনেক দুঃখী হয়ে পড়েছিল। সারারাত ঘোড়ার উপর ভ্রমণ করতেছিল। সে 1 মিনিটের জন্য বিশ্রাম নেয়নি এবং ঘোড়ার উপর চলতে চলতে সে অনেক দূরে চলে গিয়েছিল এবং সেই নদীর ধার সে এখনও খুঁজে পাচ্ছিল না। হুট করে মারুফ একটি গাছের নিচে একটি কুয়া দেখতে পেল, যেখানে নেমে সে নিজেও পানি পান করল এবং ঘোড়াকে পানি পান করাল। সেখানে পাশেই একজন কৃষক তার ফসলের কাজ করছিল। মারুফের পাশে ব্যক্তিটিকে বলল, আমার অনেক ক্ষুধা লেগেছে, আপনি আমার বাড়িতে গিয়ে আমার জন্য কিছু খাবার নিয়ে আসুন। সেই কৃষকদের বলতে লাগল, আমার বাড়ি একটু দূরে, তবে তারপরেও আমি গিয়ে নিয়ে আসতেছি। একটু সময় লাগবে, কিছু মনে করবেন না। অনেকক্ষণ হয়ে গেল, কৃষক এখনও ফেরত আসল না এবং তার গরু দুটি মাথা নিচু করে সেখানে দাঁড়িয়েছিল। মারুফ চিন্তা করল, সেই বৃদ্ধ ব্যক্তিটি যেহেতু আমার জন্য খাবার আনতে গেছেন, তৎক্ষণাৎ আমি ওনার কাজটি করে দিই। এরপর মারুফ হাল চালানো শুরু করল। তবে কিছুক্ষণ হাল চালানোর পর সেই গরু দুটি থেমে গেল। সেই গরুগুলো নড়ানোর চেষ্টা করতেছিল, তবে সেই গরুগুলো কিছুতেই নড়তেছিল না। সে গরুগুলোর উপর লাঠি দিয়ে বাড়ি মারল, তবে তারপরেও গরুগুলো সরতে ছিল না। তবে সে যখন নিচে তাকাল, তখন সে বুঝতে পারল যে হাড়টি একটি পাথরের সাথে লেগে গিয়েছে। এরপর মারুফ নিজে সেই পাথরটি নাড়ানোর চেষ্টা করতে লাগল। মারুফের গরু দুটির দড়ি খুলে দিল এবং নিজের হাতে সেই পাথরটি পরিষ্কার করতে লাগল। সে পাথরটি 1 গজ লম্বা এবং অর্ধেক গজ চওড়া ছিল। এরপর মারুফ অনেক কষ্ট করল তার পুরো শক্তি দিয়ে সেই পাথরটিকে উঠানোর চেষ্টা করতে লাগল এবং শেষমেশ সেই পাথরটি উঠাতে সক্ষম হল। সে যখন পাথরটির নিচে তাকাল, তারপর সে দেখতে পেল একটি সুড়ঙ্গ রয়েছে এবং সুড়ঙ্গের মধ্যে রয়েছে সিঁড়ি। এরপর মারুফ সেই সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল। নিচে নেমেই দেখতে পেল সেখানে অনেক বড় একটি রুম রয়েছে এবং সেই রুমের মধ্যে অনেক সিন্দুক রয়েছে। সেখানে অনেক হীরা, স্বর্ণ, রূপা ছিল, অর্থাৎ পুরো রুমটি সিন্দুক দ্বারা ভর্তি ছিল। সেখানে আরও অনেক বেশ কয়েকটি রুম ছিল। মারুফ এরপর সেই রুমগুলোতে গিয়ে দেখল সেখানে আরও অনেকগুলো সিন্দুক রয়েছে। মারুফ যখন এক এক করে সেই সিন্দুকগুলো খুলে দেখতে লাগল, তখন সে দেখতে পেল সে সিন্দুকগুলোর মধ্যে ছিল স্বর্ণরূপা, হীরা, রেশমি কাপড়, আরও অনেক কিছু। মারুফ এবার চিন্তা করতে লাগল যে এত বেশি সিন্দুক আমি এখান থেকে কিভাবে বের করে নিয়ে যাব। একথা চিন্তা করতে করতে তার নজর পড়ল সামনের একটি আলমারিতে, যেখানে ছোট ছোট থলে ছিল এবং সেগুলোর পাশে একটি চিরাগ। মারুফ এরপর সেই চিরাগটি ঘষল, যার ফলে একটি জিন বের হল এবং বলতে লাগল, হুজুর, আমি আপনার জন্য কি করতে পারি? মারুফ দেখল সে রুমটি আলোকিত হয়ে গেল। সে রুমের সকল কিছু দেখা যাচ্ছিল, তবে সেই জিনটিকে দেখা যাচ্ছিল না। এরপর সেই জিনটি আবারও বলতে লাগল, হুজুর, আমি আপনার গোলাম, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? এবার মারুফ বলতে লাগল, কে কথা বলতেছে? আমার সামনে আসো, আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। এরপর সেই জিন বলতে লাগল, এই দেখুন হুজুর, আমি আপনার সামনে হাজির হয়েছি। মারুফ তাকে দেখেই বলতে লাগল, হায় আল্লাহ, তুমি তো একটি জিন। তখন সেই জিনটি বলতে লাগল, হুজুর, আমি 1000 জিনের রাজা। আমাদের মতো জিনগুলোর 1000 শীর্ষ জিন থাকে এবং প্রত্যেকটি জিনের কাছে 1000টি করে শয়তান গোলাম থাকে এবং সেই গোলামগুলোর কাছে 1000টি করে বদরূহ রয়েছে। মারুফ বলতে লাগল, এসব কি তুমি আমাকে শোনাচ্ছ?
তুমি আমাকে বলো তুমি এখানে কি করতেছ? এরপর সেই জিনটি বলতে লাগল, হে আমার হুজুর, আপনি যে আংটির চেরা ঘষেছিলেন আমি সেটিতে থাকতাম, এবং সেই আংটির মধ্যে যা লেখা রয়েছে তার কারণে আমি গোলাম এবং বন্দী, এবং যে এই আংটিটি ঘষে থাকে আমি তার গোলাম হয়ে যাই। এরপর মারুফ সে আংটিটির দিকে তাকাল এবং অনেক খুশি হয়ে গেল। এরপর মারুফ সেই জিনটিকে বলল, দ্রুত করে সকল সিন্দুকগুলো বাইরে পৌঁছে দাও। এরপর সেই জিনটি তার 2 আঙুল নাড়াতে লাগল এবং সেকেন্ডের মধ্যেই অনেক বড় একটি সোনা সেখানে হাজির হয়ে গেল, এবং সেই জিন মিনিটের মধ্যেই সেই সিন্দুকগুলো বাইরে নিয়ে আসল। মারুফ জিনকে জিজ্ঞাসা করল, এগুলো কে? জিন উত্তর দিল, হুজুর, এগুলো আমার গোলাম। আমি এই ছোট কাজ করার জন্য কোনো জিনকে ডাকা উচিত মনে করলাম না। তবে হ্যাঁ, যদি কোনো কঠিন কাজ থাকে তাহলে তা আপনি আমাকে বলতে পারেন। মাফ পাকা ডুলুলু ফাহাবিলি সনফিচ পদে। মারুফ তখন বলতে লাগল, হে 1000 জিনের সর্দার, আমার 1000টি উট প্রয়োজন, যার দ্বারা আমি সকল সিন্দুক নিয়ে চলে যেতে চাই। জিন বলতে লাগল, হুজুর, এই কাজটিও অনেক সহজ, কিছু কঠিন কাজ দিন। মারুফ বলল, দাঁড়াও, আগে আমি উপরে গিয়ে দেখি সেই সেনাটি আমার সিন্দুকগুলো কি করে নিয়ে যাচ্ছে। এরপর মারুফ উপরে গিয়ে সিন্দুকগুলো দেখে অনেক খুশি হল এবং সে একটি বাঁশি বাজাল, যার ফলে সেখানে 1000টি উট উপস্থিত হয়ে গেল, এবং এরপর সেই সেনারা সকল সিন্দুকগুলোতে বেঁধে দিল। এরপর মারুফ বলতে লাগল, এখন কিছু উট খালি রয়েছে, তাদের ওপর রেশমি কাপড়, মখমলের কাপড়, বিশ্বের সবচেয়ে দামি কাপড় দিয়ে ভর্তি করে দাও। তখন জিন বলতে লাগল, হুজুর, বিশ্বের সবচেয়ে দামি কাপড় জোগাড় করতে না হলেও 3 দিন সময় লাগবে। মারুফ তখন বলতে লাগল, কোনো সমস্যা নেই, এখানে একটি তাঁবু এনে দাও এবং 125টি সৈনিক এখানে দাঁড় করিয়ে দাও, যাতে করে তারা সিন্দুকের পাহারা দিতে পারে। সেখানে সবকিছুর ব্যবস্থা করে দাও। এরই মধ্যে সেই কৃষক খাবার নিয়ে ফেরত এসে দেখল তার ফসলের অপর একটি অনেক বড় তাঁবু টানানো রয়েছে এবং সেনারা তার পাহারা দিচ্ছে। মারুফ সেই কৃষককে ভেতরে ডাকল এবং বলল, আমি এই এলাকার রাজার মেয়ের স্বামী, আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল, তবে এখন তা ঠিক হয়ে গিয়েছে। আসো, ভেতরে আসো এবং খাবার খাও। এরপর মারুফ কৃষককে অনেকগুলো স্বর্ণ এবং হেরা দিল এবং বলল, আজকে থেকে আপনাকে আর ফসলে কাজ করতে হবে না। সে বৃদ্ধ ব্যক্তিটি তাকে দোয়া দিয়ে সেখান থেকে চলে গেল। এরপর মারুফ অনেক বড় একটি পালকিতে করে শহরের দিকে গেল এবং সেই জিনকে মানুষের রূপ ধারণ করতে বলেছিল, এবং সেনাদেরকেও মানুষের রূপ ধারণ করে শহরের মধ্যে প্রবেশ করাল মারুফ। এরপর তার জিনকে আদেশ দিল, রাজাকে গিয়ে সংবাদ দাও যে আমি আসতেছি। কিছু সংখ্যক সেনাকে রাজার দরবারে পাঠালো এবং সংবাদটি দিল। রাজা এই সংবাদ শুনে অনেক আনন্দিত হলেন এবং বললেন, পুরো শহরকে বধূর মতো সাজিয়ে দাও এবং ঢোল বাজনা বাজাও। এরপর রাজা নিজে রাজকুমারকে নিতে চলে গেলেন। রাজকুমারকে দেখার সাথে সাথেই রাজা তাকে চুমু খেতে লাগলেন, জড়িয়ে ধরলেন, এবং এরপর তারা শহরের মধ্যে প্রবেশ করলেন। প্রাসাদে আসার পর মানুষ সর্বপ্রথম তার বন্ধু মুসলিমকে ডাকল এবং তার সকল ঋণ পরিশোধ করল, এবং বাকি যে ব্যবসায়ীরা ছিল তাদের ঋণ সে পরিশোধ করে দিল, তাও আবার দ্বিগুণ সম্পদ দিয়ে। এবার সে তার স্ত্রীর সাথে দেখা করল এবং তাকে বিশ্বের দামি দামি কাপড় উপহার দিল। কিছুদিন কেটে গেলে মারুফ মিশর থেকে তার মাকেও নিয়ে এলো এবং এরপর থেকে তারা খুশি খুশি জীবনযাপন করতে লাগলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।